জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সাথে আছি আমি সোনালী সাহা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায়ও 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এই রায় দেন। আসামিরা পারস্পরিক যোগসাজশে আবরার ফাহাদকে হত্যা করেছে, কেউ বাঁচাতে আসেনি। হাইকোর্ট এই পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আবরারের বাবা জানিয়েছেন, ন্যায় বিচার করেছেন আদালত। আবরারকে স্বাধীনতা পদক দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বাবা। এছাড়া কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন আবরারের পরিবার। 2019 সালে বুয়েটের শেরে বাংলা হল থেকে উদ্ধার করা হয় আবরার ফাহাদের মরদেহ। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার দ্বিতীয় দফায় 239 জনের জামিনের বিষয়ে আদেশ হবে আজ। এ বিষয়ে জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ 239 জন আসামির জামিনের বিষয়ে আদেশ হবে? আদালত প্রাঙ্গণে স্বজনরা এসেছে কিনা আমাদেরকে জানাবেন। সোনালী, কিছুক্ষণের মধ্যেই আদেশটি হয়ে যাওয়ার কথা রয়েছে। এখন যেহেতু বিচারক তার অন্যান্য কার্যক্রমগুলো চলমান রয়েছে, এরপরই এই বিষয়ে একটি আদেশ হবে। সেখানে অপেক্ষমান রয়েছে 239 জন বিডিআর সদস্য, যারা দীর্ঘদিন তারা সাজা খেটে এখনও তারা জেলে বা কারাগারে আটকে আছেন। তারা হত্যা মামলায় 10 বছর থেকে শুরু করে 3 বছর পর্যন্ত তারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন এবং এই মামলাটি বারবার আসলে এই যে 239 জনের যেই শুনানিটি বা শুনানির আদেশটি বা জামিনের আদেশটি, সেটি বারবার পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে এক জনের একাধিক আইনজীবী তারা তাদের জামিননামা দিয়েছেন, জামিনের আবেদন করেছেন, যার কারণে এই যে নথিপত্রগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করতে একটু সময় লাগছে। যেই কারণে গত এক মাস পিছিয়ে গিয়েছে এই 239 জনের জামিনের যে আদেশটি রয়েছে সেটি। অর্থাৎ আমরা দেখেছি যে 13ই মার্চ এই যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের রস্তে আদালতে হওয়ার কথা ছিল সেই জামিনের আদেশটি, সেটি আজকে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আসামিপক্ষের আইনজীবীরা, একাধিক আইনজীবী রয়েছেন, একাধিক জামিননামা দাখিল করছেন। আবার কেউ যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি রয়েছেন তাদেরও জামিন চাচ্ছেন অনেকে। যে কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এই বিষয়গুলো অনেকটা জটিল একটি প্রক্রিয়া, যার কারণে আরেকটু সময় লাগছে। এবং তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে একাধিক জামিননামা দাখিল করা যেতেই পারে, এই দাবিগুলো তারা তুলে ধরছেন। তারা বলছেন যে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে জামিন দেওয়া প্রয়োজন, কারণ তারা দীর্ঘদিন ধরে তারা জেল হাজতে আটকে আছেন। প্রধান কারণ হচ্ছে তারা 10 বছরে যিনি সাজা খেটেছেন তার সাজা ইতিমধ্যে 5 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। যেহেতু সেটি 2009 সালের মামলা, 16 বছর ধরে সেটি ঝুলে আছে, বিচারিক আদালত থেকে উচ্চ আদালতে অমীমাংসিত রয়েছে, যার কারণে সবচেয়ে সাজা যিনি খেটেছেন অর্থাৎ 10 বছরে, তার 5 বছর আগে শেষ হয়ে গিয়েছে। এরকম 3 বছরে সাজা খেটেছেন, অনেকে 4 বছর খেটেছেন, তাদের সাজাও খাটা শেষ হয়ে গিয়েছে। তবে আজকে দেখার বিষয়ে যারা খালাসপ্রাপ্ত আছেন তাদের মধ্য থেকে 178 জনকে এর আগে জামিন দিয়েছিলেন, তারা মুক্তিও পেয়েছেন। তাদের মধ্য থেকে আজকে জামিন দেন কিনা, না আজকে যারা সাজা খেটেছেন বিভিন্ন মেয়াদে, সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদেরকে জামিন দেন, এই বিষয়গুলো এখন পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত আদেশটি আসেনি। এবং এখানে স্বজনরা ভিড় করেছেন, অল্প অল্প স্বজনরা আসছেন, ছড়িয়ে ছিটিয়ে তারা দাঁড়িয়ে আছেন, তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের এই আদেশটি পাবেন এবং তারা তাদের এই যে বহুল কাঙ্ক্ষিত যে প্রত্যাশা তাদের স্বজনদের সঙ্গে
সঙ্গে মিলিত হওয়ার যে প্রত্যাশা বা তাদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার যে আকুতি সেটি আসলে তারা এখানে পাবেন। তবে তারা একটি কথা বলছেন, যারা দোষী রয়েছেন তাদেরকেও যাতে বিচারের আওতায় এনে এই শাস্তি নিশ্চিত করে এই দাবিও তারা স্বজনরা করছেন। এছাড়া এখানকার এখন যে পরিবেশ সেটি নিরাপত্তা রয়েছে, এখানে যদিও আসামিদেরকে আনা হয়নি, তারা এখন জেল হাজতে রয়েছেন, তবে স্বজনরা এখানে ভিড় করেছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের এই আদেশটি হয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইসি ভবনে ইইউর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন, এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি। মাগুরায় নির্যাতনের শিকার হয়ে পরবর্তী সময়ে মারা যাওয়া শিশু আসিয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে একথা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, মাগুরার শিশু আসিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব জামায়াতে ইসলামী নিচ্ছে। ইতিমধ্যে বিষয়টি আসিয়ার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার বাড়িতে যান জামায়াত আমির। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের আমির এম এ বাকের সহ দলের নেতাকর্মীরা। চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকাল 9:55 শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে গেল বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারেও অংশ নেন তিনি। সফরের তৃতীয় দিনে শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোল টেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। অপরাধকে লঘু করে দেখায় ডিএমপি কমিশনারের আহ্বান। গণমাধ্যমকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, খুনিকে চোর বলার কোনো সুযোগ নেই। ধর্ষণকে লঘু করে তারা আসলে ধর্ষকের পক্ষে নিয়েছেন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, সারা দেশে সম্প্রতি নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি উদ্বেগজনক ও নিন্দনীয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। এই সময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমাজ এগিয়ে যেতে পারবে না। ধর্ষণের শিকার হওয়া নারী নয়, নাম প্রচার করতে হবে ধর্ষকের। নারীর অধিকার সুরক্ষার জন্য, নারী এবং শিশু ধর্ষণ প্রতিরোধের জন্য কার্যকর আইনটি হয় এবং অধিকার নিশ্চিত করা যায়। একপাক্ষিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো আইন করবে সেটা আমরা আশা করব না। আমি আবারও বলবো, যে আইনটি হতে যাচ্ছে, খসড়া হতে যে সংস্কার হতে যাচ্ছে যে আইনের, সেটি অবশ্যই যেন অংশীজনকে সম্পৃক্ত করে আলোচনা সাপেক্ষে সেটি প্রণয়ন করা হয়। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়। আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন।
ভোলার চরফ্যাশনে ঘুরতে যাওয়ার কথা বলে মসজিদে নিয়ে হাত মুখ বেঁধে শিশুকে বলাৎকারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গেল শুক্রবার চরফ্যাশনে একটি মসজিদের ৩য় তলায় ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে সিঁড়িতে ভুক্তভোগী শিশুটিকে নগ্ন ও গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে নামাজ আদায় করতে আসা এক প্রতিবেশী শিশুটির বাবা মাকে খবর দেন। পরে তারা শিশুটিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজে বিশ্লেষণ করে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে কারি তালহা নামের এক যুবককে আটক করে পুলিশ। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী নগরীর বহদ্দরহাট ও আশেপাশের এলাকায় ফুটপাতে ভিক্ষা করতেন। শনিবার রাত 11:30টায় তাকে তুলে নিয়ে যায় সিএনজি চালক মোহাম্মদ আব্দুল আলী। চান্দগাঁও আবাসিক এলাকায় নিয়ে তার উপর চালানো হয় নির্যাতন। খবর পেয়ে অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাউজানের দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন কমর উদ্দিন জিতু নামের ইউনিয়ন যুবদল কর্মী। শনিবার রাতে হলদিয়া আমিরহাট বাজার এলাকায় তাকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, রাউজানে মাটি কাটা, ফসলি জমির ভরাটের কাজ ও খালের বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গত কয়েক মাসে একটি গ্রুপের সাথে মারামারি হয় কমর উদ্দিন জিতুর। এছাড়া আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার রাত 10:45টার দিকে আমিরহাটে কমরের সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শাহিন নামের এক যুবক। শনিবার রাতে নগরীর বাগমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দৌলতপুরের কার্তিকের কুল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, শনিবার রাত 11টার দিকে বাগমারা ব্রিজ সংলগ্ন মার্কাজুল উলুম মাদ্রাসা রোডে অজ্ঞাত দুর্বৃত্তরা শাহিনকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন দৌলতপুরে সংগঠিত হুজি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন বলে জানায় পুলিশ। এই হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হুথিদের লক্ষ্য করে আকাশ থেকে একের পর এক বোমা বর্ষণ করে ওয়াশিংটন। এতে দেশটির 23 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত নভেম্বর থেকেই গাজার ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা জাহাজগুলোতে আক্রমণ করে আসছে ইরান সমর্থিত হুথিরা। গেল সপ্তাহে আবারও ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর জবাবেই মূলত এ হামলা চালিয়েছেন বলে জানান ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহ এই অভিযান অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন তিনি। সেই সঙ্গে হুমকি দেন ইয়েমেনকে নরকে পরিণত করার। হুথিদের সমর্থন দেয়া ইরানকেও হুঁশিয়ারি করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের সমর্থনে আয়ারল্যান্ড ও লন্ডনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাজ্যের মধ্যে লন্ডনের রাস্তাঘাট দখলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় ফিলিস্তিনের পতাকা গায়ে পেঁচিয়ে দাবি তোলেন ফিলিস্তিনিদের মুক্তির। পাশাপাশি কঠোর প্রতিবাদ জানানো হয় ইসরায়েলকে অস্ত্র সরবরাহে বিরোধিতা করে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাক্ষাতের ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ডাবলিনে ফিলিস্তিনিদের পতাকা হাতে বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ। এই সময় ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরশাসকের উপাধিও দেয়া হয়। উল্টো দিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে রাজপথে নেমে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেন শত শত ইসরায়েলি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/say/ekhon tv।